হৈমবতী মূর্ছিত হয়ে পড়লেন। আমাদের অবস্থাও শোচনীয়। সুরেন, শান্ত হও ভাই, শান্ত হও। শান্ত হব? তোমরা জানো না এই দেহের নরকে কি দুঃসহ যন্ত্রণা? নিশিদিন কাঁদছি আর ছটফট করছি। মৃত্যুর পরেও একই শাস্তি। আর কেন? আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। নমস্কার, গল্পের আসরিত মধুবন্তী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ থাকছে হেমেন্দ্র কুমার রায় রচিত ভৌতিক রচনাবলী থেকে বন্দি আত্মার কাহিনী। গল্পের মুখ্য চরিত্রে রয়েছে বক্তা অনন্তবাবু, ডাক্তার ঘোষ, সুরেনবাবু প্রমুখ। শুরু হচ্ছে আজকের গল্প, বন্দি আত্মার কাহিনী। সঙ্গে থাকুন। বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট অনন্তবাবুর বাড়িতে বসে এক সন্ধ্যায় আলাপ করছিলুম। কথা হচ্ছিল প্রেততত্ত্ব নিয়ে। আমি ডাক্তার, কিঞ্চিত পসারও যে আছে, নিজের মুখে কথা বললে গর্ব করা হবে না। আত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে আজ পর্যন্ত হাতে নাতে এমন প্রমাণ পাইনি। জন্ম মৃত্যু, এই দেহগত সমস্ত রহস্য আমার নখদর্পণে, এমন অভিমান আমার আছে। কিন্তু অনন্তবাবুর আমার সেই অভিমানে আঘাত দিতে চান। তিনি বলেন, জন্ম ও মৃত্যু কথার কথা মাত্র, দেহটা সাময়িক খোলস ছাড়া আর কিছু না। জন্মের আগেও এবং মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে ইত্যাদি। খুব জোরে তর্ক চালিয়েছি। আমিও বুঝবো না, আর অনন্তবাবু না বুঝিয়ে ছাড়বেনও না। তর্কটা যখন রীতিমতো জমে উঠেছে, হঠাৎ রাস্তায় উঠল বিষম গোলমাল। মুখ ফিরিয়ে জানলা দিয়ে বাইরে চেয়ে দেখি, পথের ওপাশের ফুটপাথের ওপরে সুরেনবাবুর বাড়ির সামনে মস্ত ভিড়ের সৃষ্টি হয়েছে। আমরা ঘর থেকে বেরিয়ে পড়ে দ্রুত পদে ঘটনাস্থলে গিয়ে হাজির হলুম। ফুটপাথের ওপরে হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে সুরেনবাবু নিজেই। তিনি কেবল আমাদের প্রতিবেশী নন, আমাদের দুজনেরই বিশেষ বন্ধু। ভিড়ের মধ্যে একজন লোক জিজ্ঞাসার উত্তরে বললে, উনি বারান্দার ওপর থেকে পড়ে গিয়েছেন। আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়ির ভিতরে ঢুকলুম। তারপর বৈঠকখানার তক্তাপোষের ওপরে শুইয়ে রেখে তাকে পরীক্ষা করতে লাগলুম। পরীক্ষার পর বুঝলুম অতিক সুবিধার নয়। সুরেনবাবুর দেহের ওপরটায় গুরুতর আঘাতের চিহ্ন নেই বটে, কিন্তু তার দেহের ভিতরের অবস্থা যে ভয়াবহ, এই অনুমান করতে পারলুম। অনন্তবাবুকে বললুম, এর মৃত্যুর আর দেরি নেই। অনন্তবাবু বললেন, কি সর্বনাশ, তাহলে উপায়? সুরেনের স্ত্রী, ছেলে মেয়ে সবাই যে হরিদ্বারে তীর্থ করতে গিয়েছে, বাড়িতে আর তৃতীয় ব্যক্তি নেই, এখন আমরা কি করব? আমার পরীক্ষা ভুল হতে পারে। দাঁড়ান, ডাক্তার পি ঘোষকে ডাকি। ডাক্তার পি ঘোষ হচ্ছেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তারদের মধ্যে অন্যতম। ফোনে খবর পেয়ে এসে হাজির হলেন। সুরেনবাবুকে পরীক্ষা করে বললেন, কোনো আশা নেই, মিনিট কয়েকের মধ্যেই তো ইনি মারা যাবেন। আমি বললুম, অনন্তবাবু, যদি আপনার ঠিকানা জানা থাকে তবে সুরেনবাবুর স্ত্রীকে এক্ষুনি তারে খবর দিন। ঠিকানাও জানি, তারও নয় করে দিচ্ছি, কিন্তু আপনারা বলছেন সুরেনবাবু এক্ষুনি মারা যাবেন, আর হরিদ্বার এখান থেকে একদিনের পথ নয়। সুরেনের আর কোনো আত্মীয় নেই, সমস্ত ঝুঁকি আমাদেরই সামলাতে হবে। তো মৃতদেহ নিয়ে কি করব আমরা? মিস্টার ঘোষ, দেখুন, আপনাদের চিকিৎসা বিজ্ঞান যদি ওকে কোনো রকমে আর দিন তিনেক বাঁচিয়ে রাখতে পারে। ডাক্তার ঘোষ মাথা নেড়ে বললেন, অসম্ভব, এতক্ষণে মৃত্যু ওর দেহের ভেতরে প্রবেশ করেছে, উনি মারা গেলেন বলে। অনন্তবাবু অত্যন্ত উত্তেজিতের মতো একবার ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলেন। তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, মৃত্যুর পরেও কি দেহের ভেতরে আত্মার সাড়া পাওয়া একেবারেই অসম্ভব? ডাক্তার ঘোষ সবিস্ময়ে বললেন, আপনি কি বলছেন? আমি হতভম্বের মতন অনন্তবাবুর মুখের পানে তাকিয়ে রইলুম। আমার দিকে চেয়ে তিনি বললেন, আপনারা হিপনোটিজমের কথা জানেন তো?
বাংলায় যাকে বলে সম্মোহন বিদ্যা বা যোগনিদ্রা। আমি বললুম, হ্যাঁ জানি, আর এও জানি যে হিপনোটিজমে আপনাদের দেশ জোড়া খ্যাতি আছে, কিন্তু তার কথা এখন কেন? আমি এক্ষুনি সুরেনকে সম্মোহন বিদ্যায় অভিভূত করতে চাই। মৃত্যুর কবল থেকে কোনো মানুষই কোনো মানুষকে রক্ষা করতে পারে না, তবে যোগনিদ্রার একটা আশ্চর্য মহিমা আছে, তার দ্বারা নিশ্চয়ই একটা ফল পাওয়া যাবে। সে যে কি তা আমি বলতে পারছি না, তবে না থাক, আর কথার সময় নেই। সুরেনের দিকে তাকিয়ে দেখুন, ওর শেষ মুহূর্ত উপস্থিত। সুরেনবাবুর মুখ তখন মৃত্যু যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে, তার দুই বিস্ফারিত চোখের তারা চারিদিকে ঘুরছিল। অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহের ওপরে বিশেষ কৌশল হস্তচালনা করতে লাগলেন। ডাক্তার ঘোষ গম্ভীরভাবে বসে রইলেন, তার মুখে চোখে দারুণ অবিশ্বাসের ভাব। আমি অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ডকারখানা দেখতে লাগলুম। কয়েক মুহূর্ত পরে তেমনি হস্তচালনা করতে করতে অনন্তবাবু দৃঢ় স্বরে বারংবার ডাকতে লাগলেন, সুরেন, সুরেন, সুরেন। প্রথমটা সুরেনবাবুর কোনো রকম ভাবান্তর হলো না, তারপর ধীরে ধীরে তার চোখের তারা স্থির ও স্বাভাবিক হয়ে গেল। সুরেন, আমার চোখের দিকে তাকিয়ে দেখো। সুরেনবাবুর চোখ অনন্তবাবুর চোখের দিকে ফিরল, সঙ্গে সঙ্গে তার সারা দেহ একবার শিউরে উঠল। সুরেন, স্বাভাবিক কণ্ঠেই জবাব এলো, কি? তোমার কি কষ্ট হচ্ছে? না। তবে? কোনো জবাব নেই। আমার ৩-৪ বার ডাকাডাকির পরও সুরেনবাবু চমকে উঠে বললেন, হ্যাঁ? তুমি কি ঘুমোচ্ছ? হ্যাঁ, আর আমায় ডেকো না, আমাকে ঘুমোতে ঘুমোতে মরতে দাও। তবে তুমি ঘুমাও, কাল সকালে আবার আমি তোমায় ডাকবো, তোমাকে সাড়া দিতেই হবে। সাড়া দেব? এখন আমি মরছি, আমাকে ঘুমোতে দাও। সুরেনবাবুর দুই চোখ বন্ধ হয়ে গেল। অনন্তবাবু আমাদের কাছে এসে বললেন, আপনাদের কি মত? ডাক্তার ঘোষ বললেন, আপনি কি ভাবছেন কাল সকালে ওর সাড়া পাওয়া যাবে? হ্যাঁ। অসম্ভব, তাহলে আমাদের চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে। বেশ, কাল সকালে এসে দেখবেন। আসবো, যদিও জানি অসম্ভব সম্ভব হবে না, তবু আপনি আমার কৌতূহল জাগিয়ে তুললেন। কাল সকালে আমি আসছি। পরদিনের সকালে বহুকাল ধরে প্রেততত্ত্ব নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে গোঁড়ামির দ্বারা আচ্ছন্ন হয়ে অনন্তবাবু বিচার শক্তি হারিয়ে ফেলেছেন। এই কথা বলা বলি করতে করতে ডাক্তার ঘোষের সঙ্গে আমি সুরেনবাবুর বাড়িতে গিয়ে হাজির হলুম। দেখলুম বৈঠকখানায় সমস্ত জানলা বন্ধ করে আধা অন্ধকার ঘরে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন। ডাক্তার ঘোষ সুরেনবাবুর দেহ পরীক্ষা করে বললেন, দেহ শীতল আর আড়ষ্ট, হৃৎপিণ্ডের ক্রিয়াও বন্ধ, শ্বাস প্রশ্বাস নেই, কাল রাত্রেই ওর মৃত্যু হয়েছে। অনন্তবাবু, এখনো কি আপনার সন্দেহ দূর হয়নি? অনন্তবাবু উত্তর দিলেন না। সুরেনবাবুর গায়ের রং রীতিমতো হলদেটে হয়ে গেছে, তার দুই চোখ বন্ধ, মুখ হাঁ করা। আমি বললুম, আর কেন অনন্তবাবু, এইবারের সৎকারের ব্যবস্থা করুন। হরিদ্বারে তার করে দিয়েছি, আগে সুরেনের স্ত্রী আর ছেলেমেয়েরা আসুক। সে কি, ততক্ষণে দেহের কি অবস্থা হবে বুঝতে পারছেন? দেহের কি অবস্থা হবে তা বুঝতে পারছি না, তবে সুরেনকে আর একবার ডেকে দেখা দরকার। ডাক্তার ঘোষ বললেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আর কাকে ডাকবেন? সুরেনকে। সুরেন, সুরেন। কোনো সাড়া নেই। ডাক্তার ঘোষ বললেন, কি আশ্চর্য, মরা মানুষ কখনো কথা কয়? সুরেন, সুরেন, আমি ডাকছি।
সুরেন, সাড়া দাও। স্তম্ভিত নেত্রে দেখলুম সুরেনবাবুর ফাঁক করা ওষ্ঠাধরের ওপাশে জিভখানা যেন ছটফট করছে। সুরেন, সুরেন। সুরেনবাবুর চোয়াল ও ওষ্ঠাধর একটুও নড়ল না, কিন্তু তার হাঁ করা মুখবিবর থেকে অদ্ভুত বিকৃত স্বরে এই কথাগুলো বেরোলো। আবার কেন? আমার মৃত্যু হয়েছে, আমি এখন ঘুমোচ্ছি। সে কি স্বর! মনে হলো সুরেনবাবুর মুখ যেন কথা কইছে না, সে স্বর আসছে যেন বহু দূর থেকে, যেন গভীর কোনো গিরি গুহার অতল গহ্বরের ভেতর থেকে। একটা অজানা ভয় আমার গা কাঁপতে লাগলো। ডাক্তার ঘোষ যেন ধাক্কা খেয়ে পিছিয়ে গিয়ে দেওয়ালে পিঠ রেখে দাঁড়ালেন, তার চোখ মুখ উদ্ভ্রান্তের মতো। সুরেন, তুমি কি এখনো ঘুমিয়ে আছো? না না, আমি ঘুমোচ্ছিলুম বটে, কিন্তু এখন আমার মৃত্যু হয়েছে। সুরেন, আবার তুমি ঘুমিয়ে পড়ো। ডাক্তার ঘোষ, এখন আপনার কোনো বক্তব্য আছে? ডাক্তার ঘোষ ক্ষীণ স্বরে বললেন, না। সুরেনবাবুর কণ্ঠস্বর কিরকম মনে হলো? ভয়ানক। মানুষের গলার ভেতর যে ওই রকম বীভৎস আওয়াজ বেরোতে পারে, এটা ধারণারও অতীত। ও তো মানুষের কণ্ঠস্বর নয়, যেন একটা অমানুষিক ধ্বনি মাত্র। কিন্তু ও ধ্বনি আসছে সুরেনেরই গলার ভেতর থেকে। সুরেনকে আর ব্যস্ত করব না, ও এখন ঘুমিয়েই থাক। বোধহয় পরশুদিনই সুরেনের স্ত্রী এসে পড়বেন, তখন আর একবার আপনাকে ডাকবো। আসবেন তো? নিশ্চয়ই আসবো। এ যে এক অজানা নতুন বিজ্ঞানের রহস্য, না এসে থাকতে পারবো না। আজ অনন্তবাবুর আহ্বানে আবার সুরেনবাবুর বাড়িতে চলেছি আমরা দুজনে। সন্তানদের নিয়ে সুরেনবাবুর স্ত্রী কলকাতায় এসে পৌঁছেছেন। তার নাম হৈমবতী। ক্রন্দনধ্বনি শুনতে শুনতে সুরেনবাবুর বৈঠকখানার ভেতরে গিয়ে ঢুকলুম। সুরেনবাবুর আড়ষ্ট দেহ ঘিরে বসে আছেন হৈমবতী, তার দুই ছেলে ও এক মেয়ে। সকলেরই চক্ষে অশ্রু, কণ্ঠে আর্তনাদ। অনন্তবাবু বসে আছে মৃতদেহের ডান পাশে। মুদিত চোখে তিনি মূর্তির মতো স্থির, যেন ধ্যানমগ্ন। সুরেনবাবুর দেহ যেমন ভাবে দেখে গিয়েছিলাম ঠিক তেমনই ভাবে আছে। হৈমবতী গতকালে এসেছেন। হিসাব করে দেখলুম সুরেনবাবুর মৃত্যুর পর 5 দিন কেটে গেছে। একে গ্রীষ্মকাল, দায়ে এই বছর পড়েছে আবার অতিরিক্ত গরম। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে সুরেনবাবুর গায়ের রং হলদে এবং দেহ মৃদু শীতল ও কাষ্ঠ অরণ্য হয়ে গেলেও তা একটু পচেনি বা ফুলে ওঠেনি। অনন্তবাবু চোখ খুলে বললেন, এই যে আপনারা এসেছেন, হৈম বড়ই ব্যস্ত হয়ে উঠছেন। তাহলে সুরেনকে আর একবার জাগাবার চেষ্টা করি। আমরা নীরবে ঘাড় নেড়ে সায় দিলুম, যদিও আমার বুকের ভেতরে জাগলো কাঁপন। মৃতদেহের ওপরে কিছুক্ষণ হস্তচালনা করে অনন্তবাবু ডাকলেন, সুরেন, সুরেন, সুরেন। প্রায় 10-12 বার নাম ধরে ডাকার পর মৃতদেহের আড়ষ্ট হাঁ করা মুখের ভেতরে জিভখানা হয়ে উঠল আবার সেই রকম ভয়াবহ রূপে চঞ্চল। হৈমবতী স্বামীর বুকের ওপরে ঝাঁপিয়ে পড়ে ক্রন্দন স্বরে বলে উঠলেন, ওগো, তাহলে তুমি সত্যি বেঁচে আছো? ছেলেমেয়েরাও বাবা বাবা বলে চেঁচিয়ে কেঁদে উঠল। অনন্তবাবু বললেন, কথা কও সুরেন, কথা কও। আবার শোনা গেল সেই বর্ণাতীত ভয়ঙ্কর কণ্ঠস্বর, যা আসছে যেন বাড়ির বাইরে পৃথিবীর অতল পাতালের ভিতর থেকে। আবার কেন ডাকাডাকি? বলেছি তো আমি বেঁচে নেই। হৈমবতী বললেন, ওগো, এই তো তুমি বেঁচে আছো, এই তো তুমি কথা কইছো। আমরা সবাই এসেছি, একবার চোখ মেলে তাকিয়ে দেখো। অনন্তবাবু বললেন, হৈম, স্থির হও, শান্ত হও। সুরেন এখন আমি ছাড়া আর কারুর কথার জবাব দেবে না। সুরেন, হৈম তোমাকে ডাকছে। ডেকে লাভ নেই, আমার মৃত্যু হয়েছে।
তোমার যদি মৃত্যু হয়ে থাকে তবে কথা কইছো কেমন করে? আমি এখন আমার মৃতদেহের ভেতরে বন্দী হয়ে আছি। বন্দি কেন? তুমি যেতে দিচ্ছ না বলে। অনন্তবাবু এতক্ষণ সমানে হস্তচালনা করছিলেন। এই ব্যাপারে তিনি যে তার সমস্ত ইচ্ছা শক্তিকে প্রবলভাবে নিযুক্ত করেছেন সেটা বোঝা যায় তার চেহারা দেখে। তার কপালের ওপরে শিরাগুলো এবং কণ্ঠের ওপরে মাংসপেশিগুলো দ্বিগুণ ফুলে এবং মুখের রং রাঙা টকটকে হয়ে উঠেছে। হঠাৎ তিনি হস্তচালনা বন্ধ করে খানিকক্ষণ নীরবে অত্যন্ত হাঁপাতে লাগলেন। তারপর ফিরে বললেন, হৈম, আর কেন? তোমার জন্যই তো সুরেনকে এই কদিন যোগনিদ্রায় আচ্ছন্ন করে রেখেছি। এইবার ওর ঘুম ভাঙাই, ওর আত্মাকে মুক্তি দিই। তোমরা মৃতদেহের সৎকারের ব্যবস্থা করো। হৈমবতী এমন তীব্র স্বরে চেঁচিয়ে উঠলেন যে আমাদের কান যেন ফেটে গেল। তারপর তিনি মাটির ওপরে আছড়ে পড়ে বললেন, অনন্তবাবু, অনন্তবাবু, আমাকে দয়া করুন। উনি এই অবস্থাতে থাকলেও আমার সুখ। মনে করব আমি বিধবা নই। অনন্তবাবুর মুখে ফুটে উঠল একসঙ্গে ব্যথা, দয়া ও মমতার ভাব। অল্পক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, বেশ মা, তাই হোক। আরো কিছুদিন এইভাবে থাকো। তুমি নিজের মনকে দৃঢ় করো, শান্ত হও, সংযত হও। তারপর আমরা যা করার করব। মনে রেখো মা, আমি হচ্ছি তুচ্ছ মানুষ। মৃত্যু হচ্ছে ভগবানের ইচ্ছা। তাকে বাধা দেবার চেষ্টা করলে আমারও সর্বনাশ হবে, আমিও বাঁচব না। অনন্তবাবু উঠে দাঁড়ালেন। এতক্ষণ আমরা ছিলুম দুঃস্বপ্নে অভিভূতের মতো অসাড় হয়ে। অনন্তবাবু উঠে দাঁড়াতেই সার হলো আমাদের। ডাক্তার ঘোষ বললেন, আমি আর সহ্য করতে পারছি না। আমার প্রাণ মন হাঁপিয়ে উঠেছে। আমারও, আমি বললুম। এখন বাইরে বেরোতে পারলে বাঁচি। অনন্তবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, আমারও ওই ইচ্ছে। চলুন আমরা বাড়ি যাই। তারপর কেটে গেছে 2 মাস। সুরেনবাবুর দেহ এখনো পড়ে আছে বৈঠকখানার তক্তাপোষে। তাতে এখনো পচন ধরেনি। ইতিমধ্যে অদ্ভুত খবর শুনে দলে দলে বাইরের লোক এবং খবরের কাগজের সংবাদদাতারা সুরেনবাবুর বাড়িতে আনাগোনা শুরু করে দিয়েছিল। অনন্তবাবু খাপ্পা হয়ে উঠেছিলেন। বাইরের লোকেরা আর ভেতরে ঢুকতে পায় না। কিন্তু খবরটা রটে গিয়েছিল দিকে দিকে। চারদিকে বিষম উত্তেজনা সৃষ্টি হয়েছে। কেবল বাঙালি নয়, ইংরেজ এবং আরো নানা জাতির লোক কৌতূহলী হয়ে আবেদন জানাচ্ছেন সুরেনবাবুর দেহ পরিদর্শনের জন্য। আবেদনকারীদের মধ্যে ছিল বহু বিখ্যাত নাম। একদিন অনন্তবাবুর জরুরি আহ্বান এলো। তার বাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই শুনলুম সুরেনবাবুর বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ। অনন্তবাবুর বৈঠকখানায় ঢুকে দেখি একখানা চেয়ারের উপরে বসে আছেন ডাক্তার ঘোষ। অনন্তবাবু ঘরময় ঘুরে বেড়াচ্ছেন। তার ভাবভঙ্গি ক্রুদ্ধ, বিরক্ত। আমাকে দেখেই তিনি বললেন, কান্না শুনছেন? হ্যাঁ, ব্যাপার কি? আজ সুরেনের যোগনিদ্রা ভাঙব, তাই ওই কান্না। হৈমবতীর ইচ্ছা সুরেনের দেহ যেন ওইভাবেই থাকে। কিন্তু তাও কি সম্ভব? আমি বেশ বুঝতে পারছি আমার নিজের স্বাস্থ্য দিনে দিনে ভেঙে পড়ছে, আর এরকম অস্বাভাবিক উত্তেজনা আর কতদিন সহ্য করব? প্রবল ইচ্ছা শক্তিরও তো একটা সীমা আছে। এই জন্যই আমাকে ডেকেছেন, আপনাকেও আর ডাক্তার ঘোষকেও। তারপর আর একটা কি কথা জানেন? নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। কেন? বোধহয় প্রকৃতির আইন ভঙ্গ করেছি। ভগবান সুরেনের আত্মাকে যে অদৃশ্য পথে নিয়ে যেতে চান, আমি হয়েছি তার বাধার মতো। এ এক মস্ত অপরাধ। এজন্য হয়তো আমাকে শাস্তি ভোগ করতে হবে। হয়তো একটা প্রাণহীন কুৎসিত দেহের কারাগারে বন্দী হয়ে সুরেনের আত্মা অত্যন্ত কষ্ট ভোগ করছে। না, আর নয়। আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি এ ব্যাপারের ওপরে আমি আজকেই জবনিকা ফেলে দেব। কারুর মিনতি, কারু অশ্রু আর আমাকে বাধা দিতে পারবে না। গোড়া থেকে যখন সঙ্গে আছেন তখন শেষ দৃশ্যটাও দেখুন। শেষ পর্যন্ত হৈমবতীকে সম্মতি দিতে হলো।
অনন্তবাবু অনেক চেষ্টার পর তাকে বুঝিয়ে দিয়েছেন যে এই মৃতদেহের মধ্যে সুরেনবাবুর আত্মা বন্দী হয়ে আছে অভিশপ্তের মতো। দেহ থেকে বেরোতে না পারলে আত্মার গতি হবে না। অনন্তবাবু দেহের পাশে বসে হস্তচালনা করতে করতে ডাকলেন, সুরেন, সুরেন, সুরেন। আমরা রোমাঞ্চিত দেহে বিস্ফারিত চক্ষে রুদ্ধশ্বাসে দেহের দিকে তাকিয়ে রইলুম। 7-8 মিনিট কেটে গেল, দেহ নিঃসার নিস্পন্দ। অনন্তবাবুর কপাল থেকে দরদর করে ঘাম ঝরতে লাগলো। সুরেন, সুরেন, জাগো, সাড়া দাও, আমি ডাকছি, সুরেন। আরো 7-8 মিনিট কাটলো। অনন্তবাবু উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তবে আমি কি ব্যর্থ হব? সুরেনের আত্মা কি এখন আর এখানে নেই? না না, তা তো হতে পারে না। যোগনিদ্রার প্রভাব না থাকলে দেহের অবস্থা হতো যে অন্যরকম। সুরেন, সুরেন, জাগো, তোমার যোগনিদ্রা ভঙ্গ হোক। এইবারে উন্মুক্ত দন্তকণ্টকিত মুখবিবরের মধ্যে জ্যান্ত হয়ে ছটফট করতে লাগলো জিহ্বাখানা। সুরেন! উত্তরে শোনা গেল এক ভীষণ ও তীক্ষ্ণ আর্তধ্বনি। সে আর্তনাদ ভাষায় বর্ণনা করা যায় না। মানুষের কান কোনোদিন শোনেনি তেমন আর্তনাদ। ছেলেমেয়েরা ঘর ছেড়ে পালিয়ে গেল। হৈমবতী মূর্ছিত হয়ে পড়লেন। আমাদের অবস্থাও শোচনীয়। সুরেন, শান্ত হও, ভাই, শান্ত হও। শান্ত হব? তোমরা জানো না এই দেহের নরকে কি দুঃসহ যন্ত্রণা। নিশিদিন কাঁদছি আর ছটফট করছি। মৃত্যুর পরেও একই শাস্তি। আর কেন? আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। আজকের স্বর আরো বিকট ও ভয়াল, এবং আসছে যেন আরো আরো বেশি দূর থেকে। অনন্তবাবু বললেন, তোমাকে মুক্তি দিলুম, সুরেন, ভেঙে যাক তোমার যোগনিদ্রা। পর মুহূর্তে অদ্ভুত একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে আচ্ছন্নের মতো দেখলুম তক্তাপোষের ওপরে পড়ে রয়েছে সুরেনবাবুর দেহের বদলে একটা নরকঙ্কাল। সভয়ে প্রাণপণে দৌড়ে বাইরে পালিয়ে এলুম। শুনছিলেন আজকের গল্প বন্দি আত্মার কাহিনী, রচনা হেমেন্দ্র কুমার রায়, গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন গল্প নিয়ে। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী। ধন্যবাদ।